অধরা সত্যিই বুঝতে পারছে না রুদ্র ঠিক কোন শখের কথা বলছে। ও তো কাউকে ওর শখ নিয়ে কোনো কথা শেয়ারও করেনি, তাহলে এই শখটা এলো কোথায় থেকে? অন্যদিকে রুদ্র যা বলছে মেসেজটার জন্যই বলছে। রুদ্র তখনও অধরার হাতটা শক্ত করে ধরে রেখেছে। অধরা হাত ছাড়াতে ছাড়াতে বলল, আমার কোনো শখ নেই যা আপনার পূরণ করতে হবে। আর হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। রুদ্র ঘাড় কাত করে অধরার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ওরে পোল্টিবাজ রে, তুই তো দেখি আসলেই পোল্টি নিস কে? অধরা রেগে গিয়ে বলল, কিসের পোল্টি নিয়েছি? এখন কিচ্ছু বুঝতে পারছিস না? একটু আগে তো সত্য মিথ্যা যাচাই করছিলি, আর এখন না বোঝার ভান করছিস? অধরা নিরেট হয়ে ভাবতে লাগল ও কি বলেছে। কই আড্ডা দেওয়ার সময় তো তেমন কিছুই বলেনি। রুদ্র অধরার চুপচাপ সম্মতির লক্ষণ ভেবে হাত ছেড়ে দিয়ে বাঁকা হেসে বলল, আগে যদি তোকে দেখতাম তাহলে তোর শখ পূরণ করতে আগেই ফিরে আসতাম গু। অধরা তখনও রুদ্রর কথার আগাগোড়া কিচ্ছু পেল না। ভাবতে লাগল এই শখটা কি? রুদ্র হাসতে হাসতে আগের জায়গায় গিয়ে বসল। অধরা ঠাই দাঁড়িয়ে রইল। রুদ্র অধরাকে উদ্দেশ্য করে বলল, দরজাটা খুলে দিস উ। অধরা ধ্যান থেকে বেরিয়ে দরজা খুলে দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। আর চোখে রুদ্রর দিকে তাকাল। রুদ্র তখনও ওকে দেখে মিটিমিটি হাসছিল। অধরা এগিয়ে গিয়ে কিছুটা দূরত্ব নিয়ে বসল। এরপরে থমথমে গলায় বলল, আচ্ছা কি হয়েছে বলুন তো? কই আমি তো কোনো শখের কথা বলিনি। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, বলিসনি তো কি আমি বুঝতে পারব না ভেবেছিস? একটু বুঝিয়ে বলুন না গি। রুদ্র হেসে বলল, আপাতত অবুঝ থাকু। আপনি কি বাচ্চা মনে করছেন আমাকে? রুদ্র বাঁকা হেসে বলল, উহু, তুই বাচ্চা হবি কেন? সময় মতো দেশে এলে তো আজকে। কি আজকে? থামলেন কেন বলুন? সময় মতো দেশে চলে আসলে তুমি যা বলেছিস তাই হতি গু। অধরা ফোঁস করে শ্বাস ছেড়ে মাথার চুল খামচে ধরল। ও তো কিছুই বলেনি, তাহলে এইরকম কথা বলার মানে কি? ইচ্ছে করছে রুদ্রকে মেরে কথাগুলো বের করতে। অধরা ছাদে থেকে রুমে ফিরেছে ঘণ্টাখানিক হল। একটু পড়াশোনা করে ফোনটা স্ক্রোল করতে করতে শুয়ে পড়ল। সোহা আজকে আসেনি। অধরা ফোনটা রেখে রুদ্রর কথাই ভাবতে লাগল। কিছুতেই সেই কথার আগাগোড়া পাচ্ছে না তো পাচ্ছেই না। ফোনটা বেজে উঠল। অধরা ফোনটা হাতে নিয়ে দেখল রুদ্রর নাম্বার। কলটা রিসিভ করল। কি করছিস, ঘুমাসনি? ঘুমাবো গু। সোহা আছে পাশে। উহু, আজকে আসেনি? ওহ গু। আচ্ছা ভাইয়া, তখন আপনি কিসের শখের কথা বললেন আমি সত্যিই বুঝতে পারিনি। একটু যদি বুঝিয়ে বলতেন। তোর হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, দেখু। অধরা সাথে সাথে ছবিটা দেখল। যা দেখে ওর চক্ষু চরকগাছ। ওরই নাম্বার থেকে এই মেসেজটা পাঠানো হয়েছে। অধরা কি বলবে ভেবে পাচ্ছে না। রুদ্র কলে হ্যালো হ্যালো করেই যাচ্ছিল। অধরা উঠে বসে বলল, ভাইয়া এই মেসেজ তো আমার নাম্বার থেকে দেওয়া হয়েছে গি। তোর নাম্বার থেকে না, তুই দিয়েছিস গু। না আমি দেইনি ভাইয়া ঘে। দেখ, মিথ্যে বলবি না। মিথ্যে আমার একদম সহ্য হয় না গে। কিন্তু যেটা আমি দেইনি সেটা কেন স্বীকার করব? তুই আমাকে পাগল পেয়েছিস। এটা তোর নাম্বার থেকে এসেছে, নাম্বার দেখ তুনিও। অধরা এই টপিক নিয়ে এক প্রকার ঝগড়াই করল। রুদ্র বারবার বলছে এটা ওরই মেসেজ, কিন্তু অধরা বলছে ও দেয়নি মেসেজ। শেষে রুদ্র নিজেই রাগ করে ফোন কেটে দিল। এরপরে বিছানায় এসে ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়ল। অধরা আবার কল ব্যাক করল। কিন্তু সে কল আর রুদ্রর অবধি পৌঁছাল না। পরদিন। দিনটা বৃহস্পতিবার। রুদ্র সকাল সকাল রেডি হল বন্ধু নাফিজের বিয়েতে যাবে বলে। বিয়েটা একটা রিসোর্টে হবে। এবং আজকে সেখানেই গায়ে হলুদ, কালকে বিয়ে। সেক্ষেত্রে রুদ্রকে কালকে বিকেলেই নাফিস সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রুদ্র যায়নি অধরার জন্যই। তবে আজ যেতেই হবে। নাফিজের বাবা-মা রুদ্রদের বাড়ির সবাইকেই আগে যেতে বলেছে। কিন্তু কেউই যাবে না, শুধু বিয়ের দিন আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ যাবেন। রুদ্র দুদিনের জন্য পরার জামাকাপড় ও বিয়েতে গায়ে হলুদে পরার জন্য জামাকাপড়গুলো লাগেজে ভরে রাখছিল। রুকাইয়া এসে ওর সাথে গুছিয়ে দিলেন আর টুকিটাকি কথা বললেন। অধরা ড্রয়িং রুমে এসে মুখ ভার করে বসে আছে। অনিমা জিজ্ঞাসা করলেন, খাবার দিব? না, খাবো না গে।
কেন খাবি না? বেলা হয়নি? ভালো লাগছে না। পরে খেয়ে নিব ঘ। তাহলে খেয়ে নিস, আমি গেলাম ঘ। অনিমা চলে যেতে অধরা উঠে ডাইনিং টেবিলের কাছে এসে গ্লাসে পানি ভরে নিয়ে সেখানেই দাঁড়িয়ে অল্প অল্প করে পানি খাচ্ছিল আর নিরেট হয়ে ভাবছিল। ও তো শিওর মেসেজটা ওর লেখা না। ও আর যাই হোক, কাউকে বাংলায় মেসেজ দেয় না বলতে লিখতেই পারে না। কিন্তু সেটা আদ্র জানত না। এই সময় রুকাইয়া আর রুদ্র নামছিল। রুদ্র অধরাকে দেখে রুকাইয়ার দিকে তাকিয়ে জড়ানো বলল, মা, একটু পরে আসো না। ওর সাথে একটু কথা বলবো। তুমি থাকলে হয়তো চলেও যেতে পারে গি। রুকাইয়া ছেলের পিঠে হাত রেখে হেসে বললেন, কথা বল। রুকাইয়া পিছিয়ে চলে গেলেন। রুদ্র লাগেজ নিয়ে নিচে নামল। অধরা রুদ্রকে দেখা মাত্রই পানির গ্লাসটা রেখে এগিয়ে এসে বলল, আপনার ফোনটা দেখি গু। রুদ্র কপাল কুঁচকে নিয়ে বলল, কেন, কি করবি? শুনুন, আপনার পার্সোনাল কিছু দেখব না। ফোন না দিলেন? আপনার হাতেই থাকুক, শুধু মেসেজটা বের করুন তো। রুদ্র ফোন বের করে মেসেজ দেখাল। অধরা দৌড়ে গিয়ে সোফায় থেকে নিজের ফোন এনে ওর মেসেজ লিস্টটা দেখাল আর বলল, দেখুন, আমার ফোনে এই মেসেজ নেই। মেসেজটা আমি দেইনি। আর একটা কথা বললে কি বিশ্বাস করবেন? কি বল? আমি বাংলায় মেসেজ লিখতে পারি না গি। রুদ্র মুখ বেঁকিয়ে বলল, এখন শাক দিয়ে মাছ থাকতে চাইছিস? অধরা আস্তে আস্তে ওর মেসেজগুলো দেখাল। ও এই পর্যন্ত যাদের যাদের সাথে চ্যাট করে এসেছে সবার চ্যাটলিস্টই দেখাল। রুদ্র এবার বিশ্বাস করল মেসেজটা ও দেয়নি। অতঃপর অধরার গালে হালকা করে হাত ছুঁয়ে হেসে বলল, তাহলে হয়তো মিস্টেক হয়ে এসেছে। আমি বের করব কি করে এমন হলো। চিন্তা করিস না গে। আমি দেইনি, বিশ্বাস করুন ঘ। আরে ধুর পাগলি, এইটা নিয়ে এত সিরিয়াস হতে হবে? আর মনে হয় রাতে ঘুমাসনি? অধরা কিছু বলবে ঠিক তখন ওর খেয়াল যায় রুদ্রর হাতে লাগেজটা। হুট করেই বুকের ভিতরে ছ্যাদ করে উঠল। তবে কি রুদ্র চলে যাবে? ও আকুল সুরে বলল, ভাইয়া চলে যাবেন? যদি যাই? আপনি তো বলেছিলেন একবারে এসে পড়েছেন গু। আবার যেতেও তো পারি গু। অধরা গাল ফুলিয়ে মুখ ভার করে চলে এলো সোফায়। আর রুদ্রর দিকে ছুঁড়ে দিল কিছু কথা। অয়থা মিথ্যে বলবেন না কাউকে। বলেছিলেন তো চলে যাবেন না। এখন তো চলে যাচ্ছেন। কি দরকার ছিল তখন মিথ্যে বলার? রুদ্র কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল, তুলি, জানিস আমি কোথায় যাচ্ছি? না জেনে এত বেশি কথা বলিস কেন? কি বেশি কথা বলেছি? কোথায় যাচ্ছেন ভালোভাবে বললেন না কেন? আর এত কবির মতো কথা বলতে বলেছে কে? রুদ্র একটু রাগ দেখিয়েই বলল, জাহান্নামে যাচ্ছি গু। অধরা অভিমানী কণ্ঠে বলল, তো যান। আটকে রেখেছে কে? রুদ্র লাগেজ টেনে হনহন করে বেরিয়ে গেল। অধরা ওর যাওয়ার পানে তাকাতেই মুখটা শুকনো হয়ে গেল। ভাবল ও বলল আর এভাবে চলে গেল। রুদ্র পেছন ফিরে একবার তাকালও না। মিনিট 10 পরে রুকাইয়া আর অনিমা নিচে নামলেন। রুদ্রকে দেখতে না পেয়ে দুজনেই দুজনার মুখের দিকে তাকিয়ে রইল। রুকাইয়া অধরাকে বললেন, অধরা, রুদ্র চলে গিয়েছে নাকি রে? অধরা গট গট করে সিঁড়ির দিকে গেল আর বলে গেল, তোমার ছেলের কথা আমাকে বলছো কেন? আমি জানি। অনিমা মেয়ের এই রাগ দেখে নিজেও রেগে গেলেন। তিনি কিছু বলতে যাবেন ঠিক তখন রুকাইয়া থামিয়ে দিলেন। অনিমা বললেন, ভাবি, তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা এমন হয়েছে গি। ছাড় তো, বাচ্চা মানুষ। নিশ্চয়ই দুজনের মাঝে ভালো করে কথা হয়নি গি। অধরার ছোট থেকেই জেদার রাগ। অনিমাও অধরাকে ছোট থেকেই শাসন করে যাচ্ছেন। কিন্তু কারো জন্য পারছেনই না। একে ওর বাবা এসে সাপোর্ট করবে, আবার তারপরে তো ওর বড় চাচাচাচি আছেই। এদিকে রুদ্র অধরার সাথে রাগ দেখিয়ে চলে এসেও যেন শান্তিতে নেই। কেমন একটা আশফাস করতে করতে ড্রাইভ করছে। ইফতি বলল, কিছু খেয়েছিস নাকি রে? রুদ্রতপ্ত চোখে তাকিয়ে বলল, কি খাবো? ওহ, কিছু খাসনি যখন তাহলে এমন করছিস কেন? ভালো লাগছে না গি। ইফতি ওর দিকে ঘুরে বসে বলল, অধরার সাথে কিছু হয়েছে তাই না? তুমি কি করে জানলি? ইফতি হেসে হেসে বলল, ভাই, তোকে চেনা শেষ আমার।
যেই তুমি জেদ ধরে বসেছিলি আসবি না, আর সেই তুমি এসে অধরার সামনে একদম বিড়ালের মতো পিছে পিছে ঘুরছিস ভাবা যায়। আর তোর মন খারাপ আর রাগ সপ্ত এখন অধরাকে ঘিরেই, তাই শিওর হয়েই বলতে পারি অধরার সাথেই কিছু হয়েছে গু। হুম। অধরার সাথে রাগ করে চলে এসেছি ওহ তাহলে ওকে কল দে। বল তোমার জন্য ভালো লাগছে না গি। রুদ্র ইফতির দিকে তাকিয়ে বলল। এখন কল দিলে ইগোতে লাগবে ভাই। দিবি না কল? উহু কি? ঠিক আছে, আমিও দেখি রুদ্র নেওয়াজ কতক্ষণ ইগো দেখিয়ে কল না দেয় তুমি কি চ্যালেঞ্জ করছিস? হুম, চ্যালেঞ্জ করলাম গ। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড গু। যদি অধরাকে কল দিয়ে হেরে যাস তখন? কল দিব না গি। বাই চান্স যদি কল দিয়ে ফেলিস তখন? হেরে গেলে কি করবি? রুদ্র ঠোঁট কামড়ে ভেবে বলল। যা, যদি হেরে যাই তাহলে তোকে বিশাল একটা ট্রিট দিব গু। রেস্টুরেন্ট হলে যাব না। অন্য ট্রিট চাই গ। ওকে ডান দুপুরবেলা আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ অফিসে একটা মিটিংয়ে ছিলেন। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে আরিফ নেওয়াজের ফোনটা বেজে উঠে। সবার মনোযোগ তার ফোনের দিকেই গেল। আরিফ নেওয়াজ ফোনটা সাইলেন্ট করে রাখলেন। এরপরে কল আসতেই থাকল, যার কারণে কাচের টেবিলটা কেঁপে উঠল। শেষে আরিফ নেওয়াজ বিরক্ত হয়ে ফোনটা নিয়ে উঠে দাঁড়ালেন। আরমান নেওয়াজ বললেন, আরিফ বাহিরে গিয়ে কথা বলে আয়। কোনো ইম্পর্ট্যান্ট কলও হতে পারে কি? আরিফ নেওয়াজ ফোনটা নিয়ে বেরিয়ে গেলেন। মিটিং রুমের সামনেই কলটা রিসিভ করে ওপাশে থাকা ব্যক্তিকে বললেন, হ্যালো, কে বলছেন? স্যার, আপনার একটা পার্সেল ছিল গু। আরিফ নেওয়াজ কপাল কুঁচকে বললেন, আমার পার্সেল? কই, আমি তো কিছু অর্ডার করিনি। আমার নামেই কি পার্সেলটা? স্যার, পার্সেলটায় অধরা নেওয়াজ নাম আর নাম্বার এটা দেওয়া গি। আরিফ নেওয়াজ মেয়ের কথা শুনে দ্বিতীয়ত কথা না বাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক জায়গায় কল এসেছে। কি অর্ডার করা হয়েছে? শাড়ি অর্ডার করেছে। স্যার, আমি আপনার বাড়ির সামনে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি। আপনি কাইন্ডলি এসে পার্সেলটা রিসিভ করুন। আমার আরও পার্সেল ডেলিভারি দিতে হবে। আর এটা ক্যাশ অন ডেলিভারি বলা হয়েছে গি। আমি তো অফিসে আছি গু। তাহলে কেমন হলো স্যার আপনি একটা কাজ করুন, গেটের কাছে দারোয়ান আছে, তাকে পার্সেলটা দিন। আর আপনাকে চার্জসহ শাড়ির দাম ফোনে পাঠিয়ে দিচ্ছি গু। ওকে স্যার, আমি দারোয়ানকে পার্সেলটা দিচ্ছি গু। আরিফ নেওয়াজ টাকা বিকাশে পাঠিয়ে দিলেন। সাথে ডেলিভারি ম্যানকে কিছু টিপসও দিয়েছেন, যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করেছে। বিবেক বলেও তো একটা জিনিস আছে। আর সব তো মেয়ের জন্যই। মেয়ের পেছনে খরচ না করলে করবেনটা কি? তবে মেয়ের বুদ্ধি আছে বলা যায়। মা বকবে দেখে বাবার নাম্বার দিয়েছে। তবে আজকে বাড়িতে গিয়ে মেয়েকে একটু খেপাতে পারবেন। অতশত ভাবনা রেখে আরিফ নেওয়াজ চলে গেলেন মিটিং রুমের দিকে। অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মিটিং রুমে এসে দেখলেন মিটিংটা লাঞ্চ টাইমের জন্য ব্রেক দেওয়া হয়েছে। অতঃপর আরিফ নেওয়াজ এসে আরমান নেওয়াজের পাশে বসলেন। আরমান নেওয়াজ বললেন, কোনো ইম্পর্ট্যান্ট কল ছিল নাকি? ইম্পর্ট্যান্টই ছিল ভাইজান। অধরা শাড়ি অর্ডার করে আমার নাম্বার দিয়ে রেখেছে। সেই ডেলিভারি ম্যানই কল দিয়েছিল গো। আরমান নেওয়াজ হেসে বললেন, ওহো, অধরা ভালোই করেছে তাহলে গু। বিকেলের দিকে রুদ্ররা সব বন্ধু মিলে নাফিজের হলুদ সন্ধ্যার আয়োজন করছে। রেডিও হয়েছে সবাই। রুদ্র এই সময় বেশি মিস করছে অধরাকে। আশেপাশে তাকিয়ে ইফতিকে খুঁজল রুদ্র। ও না থাকায় অধরাকে মেসেজ দিল। অধরা, রাগ করেছিস তখন? মিনিট পনের পরে অধরা রিপ্লাই দিল, রাগ করব কেন? ও তাহলে রাগ করিসনি, ভালোই। কি করছিস? আপনার জন্য জাহান্নামে পানি নিয়ে যাচ্ছি। রুদ্র দাঁত চেপে বিড়বিড় করল, কিরে রাগ মাইরি? বাড়িতে জাহান্নাম দেখাতাম। এইখানে ওর অভাবে মরছি আমি, আর ও সেই রাগ নিয়ে আছে। বুঝবি কবে তুই, আল্লাহ ভালো জানে কি। রুদ্র কিছু একটা ভেবে শয়তানি করে লিখল, জানিস তো এখানে কত মেয়ে কেমন করে যেন তাকাচ্ছে। দুজন এসে আবার নাম্বারও নিয়ে গিয়েছে। কি করব রে এখন? অধরা এবার একটু জেলাস হল, কিন্তু ও চাপা স্বভাবের হওয়ার কারণে প্রকাশ করল না। সকালে রুদ্র ওকে রাগ দেখিয়ে চলে গিয়েছিল, এখন ওর পালা। রুদ্রকে কিভাবে রাগাবে এবং চিন্তায় রাখবে ওর ভালো করেই জানা আছে। ও ঠান্ডা মাথায় লিখল,
মেয়েরা আপনার পেছনে লাগছে তো কি করবেন? বিয়ে করে নিয়ে আসুন। আর দাঁড়ান, আজকে আব্বু আসুন, সত্যি বলে দিব, আপনি কুপ্রস্তাব দিন আমাকে। এমনকি রাতে যে হাত ধরেছিলেন সেটাও বলে দিব। আবার এখন যে মেয়েদের নাম্বার নিয়েছেন সেটাও বলে দিব গু। রুদ্র কি কম? ও মেসেজটা পড়ে দমে না গিয়ে সাথে সাথে আরিফ নেওয়াজকে সরাসরি কল করল। আরিফ নেওয়াজ অসময়ে রুদ্রর ফোন পেয়ে ভাবুক হয়েই রিসিভ করলেন। রুদ্র এ পর্যন্ত আরিফ নেওয়াজকে কল দেয়নি, বলতে গেলে প্রথমবারই দিল। সেদিন নাম্বার সেভ করতে মিস কল দিয়েছিল, কথা হয়নি। আরিফ নেওয়াজ রুদ্রর দেওয়া কলটা রিসিভ করলেন। রুদ্র শুরুতেই বলল, মেজো আব্বু, আমি রুদ্র। ওহ রুদ্র, হ্যাঁ বলো। কি করছ? অফিস থেকে বাড়িতে যাব। শুনলাম বন্ধুর বিয়েতে গিয়েছ। হুম। মেজো আব্বু, একটা কথা বলবো। বলো। আসলে না বলে থাকতে পারলাম না, বলতে এক প্রকার বাধ্যই হলাম। সমস্যা নেই, বলো। তার আগে বলো, অধরাকে কিছু বলবে না? কেন, অধরা কিছু করেছে? না গি। তাহলে? রুদ্র নাটকীয় ভঙ্গিতে বলল, কিছু করেনি, কিন্তু মেজো আব্বু, তোমার মেয়ে সবসময় আমাকে থ্রেট দিচ্ছে গি। আরমান কপালে ভাঁজ ফেলে বললেন, কি বলে থ্রেট দিচ্ছে? রুদ্র হাফ ছেড়ে বলল, আমি যে এত বছর দেশে আসিনি, তোমার মেয়েকে না দেখে দোষ দিয়ে গিয়েছি, এটা তোমার কাছে স্বীকার করছি। মিথ্যের আশ্রয় আমি নিলাম না। এখন কথার মধ্যে কথা হলো, তোমার মেয়ে সবসময় শুধু বলছে আব্বুর কাছে বিচার দিব, আপনি এমন অমন। আপনি মেয়েদের সাথে ঘুরেন, মেয়েদের নাম্বার নিন। আবার এইমাত্র ফোন দিয়েছি একটু কথা বলার জন্য, তাও একই কথা বলে। আচ্ছা, তোমার কি আমাকে দেখে এরকম মনে হয় মেজো আব্বু? আরিফ নেওয়াজ ভাবুক গলায় বললেন, না, তোমাকে তো এমন মনে হয় না। অধরা এত বছর পরে তোমাকে দেখছে তো, তাই মনের মধ্যে উল্টোপাল্টা কথা আসছে। আমি অধরাকে বোঝাবো, তুমি চিন্তা করো না গি। তুমি আগেই ওকে কিছু বলো না। যদি ও কিছু বলে তাহলে বলো, না হলে বুঝবে তোমাকে বলে দিয়েছি। ঠিক আছে গি। রুদ্র ফোন কেটে দিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে বল, এখন বলিস আমি তোকে কুপ্রস্তাব দেই? কিচ্ছু বিশ্বাস করবে না। এখন আমারই ভালো হবে। কুপ্রস্তাব দিলে তুমি তোর বাবাকে বললেও সে বিশ্বাস করবে না। তখনই ইফতি এসে ওর কাঁধে চাপড় মেরে বলল, কিরে, অধরার সাথে কথা বলছিলি নাকি? রুদ্র হেসে বলল, রুদ্র নেওয়াজ বাজিতে হারার পাত্র নয় গি। ইফতিকে এই বলে মনে মনে বল, রুদ্র নেওয়াজ আসলেই হারার পাত্র নয়। কথা বলেনি ঠিকই, কিন্তু মেসেজ তো দিয়েছে। তুমি তো তখন বলিসনি মেসেজ দেওয়া যাবে না, শুধু বলেছিলি কল দেওয়া যাবে না। তো সিম্পল, আমি হারিনি। ইফতি অবাক কণ্ঠে বলল, তাহলে সত্যিই কথা বলিসনি অধরার সাথে? উহু কি? তাহলে কি ২৪ ঘণ্টা পরেই কথা বলবি? হুম। ভালোই। তাহলে চল নাফিজের কাছে যাই। চল। সন্ধ্যার দিকে রুদ্র অধরার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাল। অধরা দেখল রুদ্র, ইফতি আরও দুটো মেয়ে একসাথে ছবি তুলেছে। বেশ একটা দূরত্বও নেই। অধরা জেলাস ফিল হয়ে ছবিটা দেখে হা হা ইমোজি সেন্ড করল। পাশে আবার আদ্র বসে ওর কান দেখছিল। ওদিকে রুদ্র হা হা রিয়েক্ট দেখে ওকে আরও জেলাস ফিল করাতে লিখল, আমার পাশে যে দাঁড়িয়ে আছে মেয়েটা কেমন রে? পছন্দ হয়? অধরা দাঁত চেপে লিখল, ভালোই তো। আদ্র বলল, কার ছবি পাঠিয়েছে এটা দেখি? অধরা ফোনটা কাত করে আদ্রকে ছবি আর মেসেজ দেখাল। আদ্র বলল, তুই আর কিছু লিখিস না। ও তোকে জ্বালাতে এমন করছে। তুলি ওর মতো করে ছবি তুলবি। ও যা করবে তুমিও উল্টো তাই করবি। দেখাবি তুমিও পারিস। এখন ছবি কিভাবে তুলব? আমার সাথে তুলবি। আয়, আমার সাথে ঘুরতে নিয়ে যাব তোকে গি। এখন যাব না। আব্বু আসবে একটু পরে। এখন বাহিরে গেলে বকবে গু। বকবে না। রেডি হয়ে আয়। আম্মু জিজ্ঞাসা করলে কি বলবো? বলবি পড়াশোনা বিষয়ক কোনো কিছু আনতে যাবি। আর তুমি কি একা একা যাবি? আমি নিয়ে যাব। ভাইয়া, তাই এখন? থাক না গি। তুই কি যাবি? অধরা রুমে ফিরে রেডি হয়ে নিচে নামল। আদ্র রেডি হয়ে গাড়ি বের করতে গিয়েছে। অনিমা মেয়েকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাবি এখন? আম্মু, একটা বই কিনতে যেতে হবে গুই। এখন? তোর আব্বুকে ফোন করে বল।
না আব্বু বুঝতে পারবে না। আমার যেতে হবে গু। অনিমা মেয়েকে শুনিয়ে বললেন। না তোর আব্বু তা পারবে কেন? সে তো পড়ালেখা করেনি গি। অধরা মুখটা গুমোট বাঁধিয়ে বলল। আব্বু আসুক শুধু আজকে গি। হ্যাঁ আসুক। তোর আব্বু আমার কি করবে? ভয় পাও না আব্বুকে? কে ভয় পায় আমি? উল্টো তোর আব্বুই ভয় পায় আমাকে গি। অধরা মুখের উপরে বলে দিল। তাহলে আব্বু যখন বকে তখন চুপ থাকো কেন? তাকে তো কিচ্ছু বলতে পারো না। আর সব রাগ আমার উপরেই আসে শুধু। বাহিরে থেকে আদ্র ডাক দিল। অধরা সেদিকে যেতে যেতে ওর মাকে উদ্দেশ্য করে বলে গেল। শুধু আজ বাড়ি ফিরি সব বলে দিব। সব রাগ শুধু আমার উপরেই ঝড়ো তাও বলে দিব গু। সন্ধ্যা পরে সব বন্ধুরা যেখানে নাফিজের হলুদ সন্ধ্যার আনন্দে ব্যস্ত সেখানে অধরার পাঠানো ছবি দেখে প্রচণ্ড রেগে গেল। এক ছেলের সাথে দাঁড়িয়ে কাপল ছবি তুলেছে। এমনভাবে তুলেছে ছেলেটাকে বোঝা যাচ্ছে না। তবে অধরাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। রুদ্র বেশ বুঝতে পারছে ওকে ঠিক একইভাবে জেলাস ফিল করাতেই ছবিটা দিয়েছে। রুদ্র সবার থেকে সরে গিয়ে দাঁড়াল। ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ওর মাকে কল দিল। রুকাইয়াকে কিছু বলতে না দিয়ে ও বলল। মা একটু সরে আলাদা জায়গায় যাও তো। রুকাইয়া রুমেই ছিলেন। বললেন। রুমেই আছি বল। মা অধরা আজকে কি বাহিরে গিয়েছিল নাকি? হুম। ও তো বই কিনতে বাহিরে গিয়েছিল গু। সাথে কে গিয়েছিল আদ্র? হুম। আদ্রই গিয়েছিল গু। ওদের একসাথে ফিরতে দেখেছ? হুম। মাত্র ফিরল গু। রুদ্র আবারও ছবিটা দেখে কিছু ভাবল। আচ্ছা মা আদ্র কি রঙের শার্ট পরে গিয়েছিল? রুকাইয়া ছেলের প্রশ্ন শুনে অবাক না হয়ে পারলেন না। তখন আদ্রকে কি রঙের জামা পরতে দেখেছেন সেটা মনে করে ফটাফট বলে দিলেন। আদ্র সাদা শার্ট পরে বেরিয়েছিল গু। থ্যাংক ইউ মা। রাখছি। আর এগুলো কাউকে বলো না। একটা দরকারে জানার জন্য জিজ্ঞাসা করলাম গ। ঠিক আছে গি। রুদ্র কলটা কেটে দিয়ে অধরার সেই ছবিতে হা হা রিয়েক্ট দিয়ে লিখল। ভালোই তো চালিয়ে যা। বেস্ট অফ লাক। বাড়িতে এসে পরিচয় করিয়ে দিস। মেসেজটা অধরার দেখার অপেক্ষা করল না। ফোনটা সাইলেন্ট করে বন্ধুদের কাছে চলে গেল। এদিকে অধরা মেসেজ দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। ফোনটা ফ্লোরে ছুঁড়ে মেরে রুম থেকে হনহন করে আদ্র রুমে চলে গেল। আদ্র বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে হেডফোনে গান শুনছিল। অধরা কোনো কথাবার্তা ছাড়াই আদ্রর চুল ধরে মাথা ঝাঁকাতে শুরু করল। আদ্র কোনোরকম হেডফোন খুলে নিয়ে বলল। আহা! এই কি করছিস ছাড়ু। অধরা না ছেড়ে দাঁত চেপে বলল। তোমার জন্য সব হলো, আমি আগেই বলেছিলাম এখন বাহিরে যাব না। এও বলেছিলাম রুদ্র ভাইয়ের সাথে এসব নিয়ে কোনো কাহিনীই করতে চাই না। তোমার জন্য বাহিরে গিয়ে ছবি তুলে রুদ্র ভাইকে দিলাম। কিন্তু সে বল ভালোই তো চালিয়ে যা, বেস্ট অফ লাক। মানে কি? আদ্র অধরার হাত দুটো ধরে বলল। তাই আমাকে মারবি কেন? রুদ্রকে গিয়ে মার। আর এই হাত না তো অক্টোপাস, ধরলে আর ছাড়ানো যায় না। এভাবে কেউ মারে? অধরা রাগ সামলাতে না পেরে বলল। তোমার কথা আর সোহার কথা আমি সবাইকে বলে দিব এখনই গে। বলেই চলে যেতে নিলে আদ্র খপ করে ওর হাত ধরে নিয়ে বিছানায় বসাল। এরপরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। এত রাত করতে নেই বোন। তুই শান্ত থাক। আমি দেখছি গু। আদ্র অধরাকে কোনোরকম শান্ত করে বলল। চকলেট খাবি বাহিরে থেকে এনে দেই গু। লাগবে না, সোহাকে এনে দিও। কেন তোকে এনে দেই, রাগ কমবে গি। লাগবে না, এখন শুধু একটা কাজ করো। এমন কাজ করো যাতে রুদ্র ভাই রেগে যায়। কাপল ছবি তুলে দিলাম তো, ভাইয়া তোকে নিয়ে তো রেগেও যায়নি। আর জেলাসও হয়নি গু। অধরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল। জেলাস হবে মানে? আদ্র দরজার দিকে একবার তাকিয়ে পরপর অধরার দিকে তাকিয়ে অবলীলায় বলল। ভাইয়া তোকে ভালোবাসে গি। অধরা সোজা গলায় বলল। জানি, আমি আগেই বুঝেছি। আদ্র খুশি হয়ে বিছানায় উঠে বলল। সত্যিই বুঝেছিস, যাক তাহলে আর আমার আর বেশি কিছু করতে হলো না। মেসেজেই কাজ হয়েছে গু। মানে কিসের মেসেজ? আদ্র তালে তালে বলল। তোর অনুমতি ছাড়াই ভাইয়ার ফোনে মেসেজ দিয়েছি গু। এই শুনে অধরার চোখ বড় বড় হয়ে গেল। আরও শিওর হতে জিজ্ঞাসা করল।
মেসেজটা বাংলায় লিখেছ তাই না? আদ্র ফিচেল হেসে বলল। হুম। তাহলে তো ভাইয়া বলে দিয়েছে গি। অধরা রাগী কণ্ঠে বলল। তুমি জানো মেসেজটা নিয়ে কি সমস্যায় পড়েছিলাম। পরে সেটা উনাকে বুঝিয়ে দিয়েছি মেসেজটা আমার না। পরে বিশ্বাস করেছে। আর এখন তোমার মাথার চুল যদি না তুলেছি গু। আদ্র সাথে সাথে উঠে রুমে থেকে বেরিয়ে গেল। অধরা পেছন পেছন দৌড়ে গেল। আদ্র দৌড়ে নিচে এলো। অধরাও এলো। ড্রয়িং রুমে আরিফ নেওয়াজ আর অনিমা উপস্থিত ছিলেন। আরিফ নেওয়াজ মেয়েকে ডেকে কাছে বসালেন। আদ্র গিয়ে অনিমার পেছনে দাঁড়াল। আর বলল, মেজো আম্মু, তোমার মেয়ে আরেকটু হলে মাথা থেকে চুল সবগুলো উঠিয়ে নিত। ভাগ্যিস দৌড়ে এসেছি উ। অনিমা আদ্রর মাথায় হাত রেখে অধরাকে বললেন, তোর কি এই ছেলের চুলেই নজর যায়? যা আদ্র, ও আর তোকে মারবে না গি। আদ্র মাথায় হাত দিয়ে চলে গেল। অধরা বাবার পাশে এখন একটু জোরই পেয়েছে বলা যায়। তাই এখন আর কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করল না। এই সময় বাড়িতে ঢুকল দারোয়ান। হাতে সেই পার্সেল। দারোয়ান পার্সেলটা আরিফ নেওয়াজের দিকে দিয়ে বলল, ভাইজান, এইটাই দুপুরে এসেছে গি। হুন দাও। আরিফ নেওয়াজ সেটা অধরাকে দিলেন। অধরা তো বুঝতেই পেরেছে এটা কিসের পার্সেল। ও পার্সেলটা হাতে নিয়ে দোপাটি দাঁত বের করে হেসে ওর বাবাকে বলল, আব্বু, রাগ করনি তো গু। আরিফ নেওয়াজ হাসলেন মেয়ের কথায়। ভেবেছিলেন মেয়েকে একটু খেপাবেন, কিন্তু তা আর হল কই। এই মেয়ের হাসিতেই সব উবে গিয়েছে। তিনি সোজা হয়ে বললেন, উহু, রাগ করব কার উপরে? আমার সব তো তোমারই। একটা কেন, 10টা পার্সেল এলেও রাগ করতাম না আগে। অনিমা দুজনের কথা শুনে এবার আর কিছু বললেন না। শুধু তাকিয়ে রইলেন। এক এক সময় বাপমেয়ের কিছু মুহূর্তে দেখে তিনি অবাক না হয়ে পারেন না। অধরা হেসে একবার অনিমার দিকে তাকাল। এর পরপরই আরিফ নেওয়াজকে বলল, আব্বু জানো আম্মু কি বলেছে? কি বলেছে? আম্মু বলেছে তোমাকে দেখে নাকি ভয় পায় না। উল্টো তুমিই নাকি ভয় পাও। আরিফ নেওয়াজ গলা খাকারি দিয়ে অনিমার দিকে তাকালেন। অনিমা তো আরও অবাক, সেই কথা আবার এই মেয়ে বলেও দিচ্ছে। অনিমা চোখ নিচে নামিয়ে কিচেনে চলে গেল। অধরা থামল না, আজকে সব বলে দেবে। কয়েক সেকেন্ড বিরতি নিয়ে আবারও বলল, জানো আম্মু না সবসময় শাসনের উপরেই রাখে। একটা কথা বলা যায় না কেমন যেন করে গি। আরমান নেওয়াজ কথাগুলো শুনতে শুনতে নিচে নামলেন। অতঃপর হেসে হেসে অনিমাকে আদেশ করে বললেন, ভাবি, তোমাকে যদি এরপরে দেখি অধরাকে বকেছ তাহলে কিন্তু তোমার নামে মামলা দিব গো। অনিমা ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, যান, আপনাদের মাকে আর কিচ্ছুটি বলব না। আমিও দেখব কতদিন আগলে আগলে রাখেন ওকে। পরের বাড়ি গেলে তখন কি হবে? শেষের কথাটা মুখ ফসকেই বলে দিয়েছেন। তবে আরমান নেওয়াজ প্রচণ্ড রেগে গেলেন। মুহূর্তেই চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেল। অনিমা অধরার বিয়ের কথাটা বলে আরমান নেওয়াজের দিকে তাকালেন। সে যে রেগে গিয়েছে অনিমা সেটা বুঝতে বাকি রইল না। এরপরে মেয়ের বিয়ের ব্যাপারে আর কোনো কথা তুললেন না। আরমান নেওয়াজ গম্ভীর হয়ে গিয়ে আরিফ নেওয়াজের পাশে বসলেন। অধরা পার্সেলটা নিয়ে উপরে চলে গেল। রুমে এসে পার্সেলটা খুলে শাড়িটা দেখল। যেমন চেয়েছিল তেমনই পেয়েছে। শাড়িটা আরও কিছুক্ষণ দেখে কাবার্ডে তুলে রাখল। আর ঠিক করে রাখল কোনো একটা বিশেষ দিনে পরবে এটা। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। রুদ্র আর ইফতি রুমে ফিরল। দুজনে একই রুম নিয়েছে। ইফতি পাঞ্জাবি পাজামা খুলে একটা টি-শার্ট আর শর্ট প্যান্ট পরে এসে ওর বেডে শুল। রুদ্র পাঞ্জাবি পাজামা খুলে টি-শার্ট আর শর্ট প্যান্ট পরে ওর বেডে এসে শুল। রুমটায় সিঙ্গেল দুটো বেড, দুজনেই কোনো কথা ছাড়া যে যার মতো শুল। ইফতি নিজের মতো ঘুমিয়ে গেল। রুদ্র ফোনটা হাতে নিল। সেই যে অধরাকে মেসেজ দিয়ে সাইলেন্ট করে রেখেছিল, এরপরে আর মেসেজ দিয়েছে কিনা আর দেখাই হয়নি। অধরা কোনো মেসেজ দিয়েছে নাকি তাই দেখতে হোয়াটসঅ্যাপে ঢুকল। কিন্তু কোনো মেসেজই দেয়নি। রুদ্র আশ্চর্য হল। মেসেঞ্জারে ঢুকল, সেখানেও কোনো মেসেজ দেয়নি। মনে মনে বলল, আমি যেই মেসেজ দিয়েছি সেটা দেখে তো কোনো রিয়েক্ট করে মেসেজ দেওয়ার কথা। কিন্তু দিল না কেন? এদিকে অধরা বিভোরে ঘুমাচ্ছে। ফোনটা তখন ছুঁড়ে মেরে ডিসপ্লে নষ্ট করে ফেলেছে। সকালে তার বাবাকে বললেই ঠিক করে দেবে। পরদিন সকালবেলা রুদ্রর ঘুম ভাঙতেই আবার ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল।
অধরাকে এখনও একটিভ দেখতে পাচ্ছে না। ভাবল অধরা কি রাগ করেছে, কিন্তু রাগের মতো তো কোনো কথা বলেনি। দুপুরের দিকে আরিফ নেওয়াজ অধরার ফোনটা ঠিক করে ড্রাইভারকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। ড্রাইভার এসে অধরাকে ফোনটা দিয়ে গিয়েছে। অধরা রুমে না গিয়ে ড্রয়িং রুমেই বসল। ফোনটা উল্টিয়ে পাল্টিয়ে দেখে শুরুতেই ফেসবুকে ঢুকল। সামনেই পড়ল রুদ্রর দেওয়া স্টোরি। সাথে সাথে চাপ দিয়ে দেখল রুদ্র, ইফতি আর নাফিজ একসাথে ছবি তুলেছে। সবার গালেই হলুদ লাগানো। আশেপাশের লাইটে ছবিটা আরও বেশি ঝলমল করছে। অধরা স্টোরিটা স্ক্রিনশট নিয়ে নিল। এরপরে ছবিটায় হা হা রিয়েক্ট দিয়ে রাখল। এতেই যেন ওর খুশি দ্বিগুণ হল। এরপরে রুমে চলে এলো। এর কয়েক মিনিট পরেই সোহা এলো। অধরা ফোনটা রেখে বিছানায় বসে বলল, আয় বস। সোহা বিছানায় বসে বলল, কি করছ? কিছু না ঘি। আপু, রুদ্র ভাইকে মিস করছ? অধরা হেসে বলল, কি মিস করব? কেন করছ না বুঝি? উহু কি? সত্যি? হুমঙ্গ। রুদ্র ফোন হাতে নিয়ে অধরার হা হা রিয়েক্ট দেখে তৎক্ষণাৎ ফোন দিল অধরাকে। আর এখন কল দিতেই পারে, ইফতির দেওয়া চ্যালেঞ্জের সময়ও শেষ। এদিকে সোহা চলে যাওয়ার পরে অধরা রিডিং টেবিলটা গুছিয়ে রাখছিল। তখন রুদ্রর কল আসে। অধরা কলটা রিসিভ করল। রুদ্র ভেবেছিল হয়তো অধরা কলটা ধরবে না বা সময় নিবে ধরতে। কিন্তু সাথে সাথে কল ধরায় রুদ্র বেশ অবাক। রুদ্র স্বাভাবিক গলায় অধরাকে বলল, কিরে, কেমন আছিস? ভালো। আপনি কেমন আছেন? ভালো। তো স্টোরিতে হা হা রিয়েক্ট কেন দিলি? আমার হাসি পেয়েছে তাই দিয়েছি গু। ওই পোস্টে হাসির কি পেলি? আমরা কি নাচছিলাম নাকি কোনো ফানি মোমেন্টের ছবি ছিল? দেখুন ছবিতে যাই ছিল না কেন, আমার হাসি পেয়েছে তাই হা হা রিয়েক্ট দিয়েছি। তুনি হা হা দিবি কেন? কয়েকশো লোক স্টোরি দেখল, কই তারা তো হা হা দেয়নি, আর তোরই দিতে হবে কেন? লাভ রিয়েক্ট চোখে পড়েনি? না পড়েনি গি। এরপরে শুধু দিয়ে দেখিস তোর হাড্ডিগুড্ডি ভেঙে ফেলব গু। আসছে হাড্ডিগুড্ডি ভাঙতে গু। কথা তা না, সকালে থেকে এই পর্যন্ত একটিভ ছিলি না কেন? এমনেই গু। তো এখন কি করছিস? কিছু না ঘি। রুদ্র বাঁকা হেসে জিজ্ঞাসা করল, তো কালকে বয়ফ্রেন্ডের সাথে কেমন ঘুরলি? ভালো। আমি বাড়িতে গেলে ওই ছেলেকে ডাকিস তো, কথা বলবনি গিয়ে। অধরা গাল ফুলিয়ে বলেই দিল, ওইটা আদ্র ভাই ছিল গো। রুদ্র না বোঝার ভান করে বলল, কি আদ্র হবে কেন? মিথ্যে বলছিস। আমি জানি ওইটা তোর বয়ফ্রেন্ড গু। মোটেও সত্যি কথা জানেন না। ওইটা আদ্র ভাই ছিল। দাঁড়ান, আমাদের ছবি দিচ্ছি। কালকে দুজনে ছবি তুলেছি গু। রুদ্র হেসে বলল, ছবি দিতে হবে না। আমি জানি ওইটা আদ্র ছিল। আমি মাকে ফোন দিয়ে তখনই খোঁজ নিয়েছি, বুঝেছিস? ভালো হয়েছে। এখন একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো আপনাকে গি। হা বল। ভাইয়া, মনে আছে ওই দিন একটা মেসেজ ভুল করে গিয়েছিল গো? হুম। আবার কি হয়েছে সেটা নিয়ে? কিছু হয়নি। তবে ওই মেসেজটা আদ্র ভাই দিয়েছিল। আমার কাছে ভাইয়া স্বীকার করেছে গি। ও হয়তো মজা করে দিয়েছে গি। দিয়েছি ইচ্ছে মতো মার। এরপরে আর দিবে না গি। তুই আমার ভাইকে মেরেছিস? হুমুঙ্গ। আর তুমি যে মেজো আব্বুর কাছে আমার নামে বিচার দিতে চেয়েছিলি, দিয়েছিস? না গি। কেন? এমনেই গু। ভালোই হলো। আচ্ছা রাখছি, ডাকছে ইফতি, পরে ফোন করব গু। ঠিক আছে গি। রাত 10টায় আবার রুদ্র অধরাকে কল দেয়। অধরা ফোন রেখে ড্রয়িং রুমে এসে টিভি দেখছিল। তাই ফোনটা ধরতে পারেনি। রুদ্র আর দুবার কল দিয়ে শুয়ে পড়ল। এর পরপরই আরমান নেওয়াজ রুদ্রকে কল দিলেন। হ্যালো বাবা, বলো। কি করছ? রুমে এসে ব্যাগ গুছিয়ে শুয়ে পড়লাম ঘ। ওহ, কালকে কখন আসবে? সকালে ইফতিকে নিয়ে রওনা দিব, পৌঁছাতে দুপুর তো হবেই গু। ঠিক আছে। আর অধরাকে নিয়ে কিছু ভাবলে? হুম, ভেবেছি। বিয়ে করব ওকে। কিন্তু এখনই মেজো আব্বুকে বললে ভাববে যে তোমাদের চাপে পড়ে ওকে বিয়ে করতে চাইছি। এখন কালকে বাড়িতে এসে তোমার আর মায়ের সাথে আলোচনা করছি গু। কথাটা ঠিকই বলেছ।
আচ্ছা তাহলে বাড়িতে এসো। রুদ্র ফোনটা রেখে গভীর একটা শ্বাস ছাড়ল। ইফতি ওর দিকে তাকিয়ে বলল, কি রে, টেন্স মনে হচ্ছে? হুম। অধরাকে নিয়ে কি? আবার কি হলো? ওর সাথে কিছু হয়নি। হয়েছে ওর বাবাকে নিয়ে সমস্যা। ওকে পেতে হলে ওর বাবার মন জয় করতে হবে। কিন্তু সেটা করব কি করে তাই তো ভেবে পাচ্ছি না আগে। ইফতি কিছুক্ষণ ভাবল, সাথে রুদ্র। ইফতি বলল, অধরার বাবার পছন্দের জিনিস কি রে? উনার পছন্দের জিনিস তো অধরাই। তাহলে তুমি অধরার সাথে সাথেই থাকবি, ওকে কেয়ার করবি। মনে কর একটু বেহায়ার মতো অধরার পেছন পেছনই থাকবি। রুদ্র চোখ ছোট ছোট করে বলল, একটু বেশিই ছ্যাচরামো হয়ে যাবে না গিয়ে? আরে তাই করতে হবে, না হলে মন জয় করবি কি করে? ঠিক আছে, ভালো ভালো আইডিয়া দিস। পরদিন দুপুরে রুদ্র বাড়িতে এলো। এসেই রুমে লাগেজটা রেখে ওর মায়ের সাথে দেখা করে চলে গেল অধরার রুমের দিকে। অধরা রুমে ছিল না, ছাদে সোহার সাথে ছিল। রুদ্র খুঁজতে খুঁজতে সেখানেই গেল। দেখল অধরা আর সোহা অন্যদিকে দাঁড়িয়ে আছে। সোহা পেছনে ফিরে রুদ্রকে দেখে যেই ডাক দিবে ঠিক তখন রুদ্র চুপ থাকতে বলল আর ইশারা করল চলে যেতে। সোহা বুঝতে পেরে আলগোছে অধরার কাছ থেকে পিছিয়ে গিয়ে চলে গেল। রুদ্র টিপটিপ পায়ে এগিয়ে অধরার চোখ ধরল। অধরা চোখের উপরে থাকা রুদ্রর হাত ধরে বলল, কি রে সোহা, পাশে থেকে এমন মজার কোনো মানে হয়? আর তোর হাত এমন হয়ে গেল কেন? কেমন যেন ছেলেদের হাতের মতো। রুদ্র মুখ টিপে হাসছে। অধরার নাকে গেল রুদ্রর পারফিউমের ঘ্রাণ। পরক্ষণেই বলল, রুদ্র ভাই। হুমুঙ্ঘ। রুদ্র চোখ ছেড়ে দিতেই অধরা পেছনে ফিরে বলল, আমি ভেবেছিলাম হয়তো সোহাগী। ওহ, পরে বুঝলি কি করে? ওই আপনার পারফিউমের স্মেল পেয়ে গি। ওহ গু। রুদ্র হাতে থাকা বেলি ফুলের মালা অধরার দিকে এগিয়ে দিয়ে বলল, আজকেও আসার সময় ফুলগুলো পেয়েছিলাম তাই তোর জন্য নিয়ে এলাম গু। অধরা হাতে নিল। অতঃপর বেলি ফুলগুলো নাকের কাছে নিয়ে শুকে হালকা হেসে বলল, থ্যাংক ইউ গে। ওয়েলকাম গ। মাত্র এলেন? হুমুঙ্ঘ। ফ্রেশ হননি? উহু কি? অধরা আদেশ করে বলল, এক্ষুনি গিয়ে ফ্রেশ হবেন ঘ। রুদ্র হেসে বলল, আদেশ করছিস? হুমুম করছি। আপনি যে আমাকে আদেশ করেন, তাহলে আমি কি এই ছোট্ট আদেশ করতে পারি না গি? রুদ্র মাথা নাড়িয়ে বলল, হুম পারিস, হাজারবার পারিস গু। তাহলে যান গিয়ে ফ্রেশ হন ঘু। রুদ্র চলে গেল। অধরা ফুলগুলো নিয়ে খুশি মনে রুমে ফিরল। সন্ধ্যায় আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ বসেছিলেন ড্রয়িং রুমে। দুজনেই নিজেদের মতো ফোন স্ক্রোল করছিলেন। রুদ্র এসে বসল। আরিফ নেওয়াজের দিকে তাকিয়ে বলল, মেজো আব্বু একটা কথা বলবো? আরিফ নেওয়াজ ফোনটা পাশে রেখে বললেন, হ্যাঁ বলো। মেজো আব্বু, আমি তো একেবারেই চলে এসেছি, আর যাব না। আরিফ নেওয়াজ হেসে বললেন, এত ভালো কথাই। রুদ্র ওর বাবা ও মেজো আব্বু দুজনকেই উদ্দেশ্য করে বলল, বাবা, মেজো আব্বু, তোমাদের দুজনকেই বলছি, অনেক ভেবে দেখলাম আমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি করতে গেলে ভালো জায়গায় চাকরি পাব। কিন্তু আমি তা কাজ করব না যেহেতু আমাদেরই একটা কোম্পানি রয়েছে। আমি চাচ্ছি তোমাদের ওইখানেই কাজ করতে। তোমরা কি বলো? আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ দুজনেই বেশ সন্তুষ্ট হলেন রুদ্রর কথায়। আরিফ নেওয়াজ বললেন, রুদ্র, সব তো তোমাদেরই ভবিষ্যতের জন্য করা। এতে আবার বলার কি আছে? কালকে থেকে যেওই। থ্যাংক ইউ মেজো আব্বুগ। এর একটু পরেই অধরা নিচে এলো। প্রতিদিনের মতো আজকেও ওর বাবার জন্য কফি বানালো। ওর পাশেই অনিমা আবার রুদ্র ও রুদ্রর বাবার জন্য কফি বানালো। অধরা কফি নিয়ে এসে আরিফ নেওয়াজকে দিল। আর অনিমা দিল রুদ্র আর আরমান নেওয়াজকে। আরমান নেওয়াজ কফি নিলেন, কিন্তু রুদ্র নিল না। অনিমাকে জিজ্ঞাসা করল, মেজো আম্মু কফি কে বানিয়েছে? অনিমা উত্তরে বললেন, আমি বানিয়েছি। কেন? খাবো না, নিয়ে যাও কফি। অনিমা কপালে ভাঁজ ফেলে বললেন, কেন, তোর আবার কি হল? রুদ্র অধরার দিকে তাকিয়ে বলল, অধরা যে পর্যন্ত কফি না বানিয়ে দিবে সে পর্যন্ত কফিই খাবো না আগে।
আরমান নেওয়াজ ছেলের কথায় কেসে উঠলেন। আরিফ নেওয়াজ রুদ্রর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। গল্প প্রণয়বেলায় তোমার আগমন। লেখিকা জেরিন আক্তার। পর্ব ৫। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।